হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এ কেমিস্ট্রি। তাহলে আশা করি তোমরা সকলেই ভালো আছো আর খুব ভালোভাবে নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছো। তাহলে আজকে তোমাদের কাছে একটা আমি নতুন টপিক নিয়ে আবার উপস্থিত হয়েছি, যে টপিকটার নামই হলো আমাদের যৌগ গঠন সম্পর্কে। দেখো স্পষ্টভাবে এখানে লেখা আছে যৌগ গঠন সম্পর্কে। হ্যাঁ, তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্যার আমাদের এই যৌগ গঠন, এই যে টপিকটা রয়েছে, কোথায় কাজে লাগবে এটা আমাদের এই যৌগ গঠন? দেখো, তোমরা যে কোনো যখন রিঅ্যাকশন করবে তখন রিঅ্যাকশন করার সময় বিভিন্ন যৌগ লেখা থাকে। যে যৌগগুলো হয়তো তোমাদেরকে মুখস্থ করতে হবে, না হয় কিভাবে গঠিত হয়েছে সেটা তোমাদেরকে শিখতে হবে। আমাদের কেমিস্ট্রিতে অনেক বেশি পরিমাণে যৌগ আছে, যে যৌগ তোমরা বারবার মুখস্থ আর করতে পারবে না। তাহলে প্রত্যেকটা যৌগ কিভাবে তৈরি হবে সেটা শেখাটাই বেটার হবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখো, যেমন আমরা ক্যালসিয়াম অক্সাইডকে যদি কার্বন ডাই অক্সাইডের সাপেক্ষে যুক্ত করানো হয়, তখন আমাদের একটা উৎপন্ন হবে যে ক্যালসিয়াম কার্বনেট বলে একটা যৌগ তৈরি। তোমাদের দুটো অপশন রয়েছে, তোমাদেরকে প্রত্যেকটা যৌগ মুখস্থ রাখতে হবে। যেমন এটা হলো ক্যালসিয়াম অক্সাইডের সংকেত, এটা হলো কার্বন ডাই অক্সাইডের সংকেত, যেটা সকলেই জানে। এটা হলো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। তোমরা যদি প্রত্যেকটা যৌগ মুখস্থ রাখো তাহলে এই রিঅ্যাকশনটা তোমরা বুঝতে পারো। এক নম্বর। দু নম্বর, তুমি যদি ক্যালসিয়াম অক্সাইডটা নিজের থেকেই যদি বানাতে পারো তাহলে খুবই ভালো। কারণ ক্যালসিয়াম অক্সাইডটা তুমি যদি নিজের থেকে বানাতে পারো, যেটা ক্যালসিয়াম অক্সাইডের সংকেতটা, তাহলে তোমাদের আরো সহজ লাগবে একটা রাসায়নিক বিক্রিয়া পড়ার সময়। যদি তোমরা নিজেরা বানাতে পারো যে ক্যালসিয়াম কার্বনেট সংকেত হলো এটা, তাহলে আরো সহজ লাগবে যে আমাদের স্পষ্টভাবে নিজের থেকে তুমি লিখতে পারবে যেটা ক্যালসিয়াম কার্বনেট। এই জন্য তোমাদেরকে আমি যৌগ গঠন করতে শিখাবো, যে কিভাবে যৌগটা আমি গঠিত করতে পারবো নিজের থেকে। যে কোনো যৌগ থাকবে, যে কোনো যৌগ তোমরা নিজেরা গঠন করতে পারো। আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখো বুঝিয়ে দিচ্ছি। যেমন যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি জলের বিক্রিয়া করানো হয়, তখন আমাদের উৎপন্ন হবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলে একটা যৌগ আছে, যে যৌগটা গঠিত হবে। এরপরে তোমাদের যদি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা যদি না জানা থাকে, তাহলে তুমি কিভাবে গঠিত করবে এটা? ওই জন্যই তোমাদেরকে বলছি যে যে কোনো যৌগ নিজের থেকে লিখতে শুরু করো, নিজের থেকে লিখতে বানাতে শুরু করো। সে তার জন্যই আমরা এই টপিকটা নিয়ে এসেছি, যে তোমরা আর কোনোদিন এই যৌগ গঠন সম্পর্কে আর তোমাদের অসুবিধা হবে যদি তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই টপিক যৌগ গঠন। একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার নাম আকাশ মণ্ডল, তোমরা দেখছো কেমিস্ট্রি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, যৌগ আমাদের যখন গঠিত করবো কোন একটা যৌগ, যে কোনো যৌগ, তখন তোমাদের যৌগ গঠন করার আগে কিছু প্রিলি জিনিস জানতে হবে বা প্রাথমিক ধারণা জানতে হবে। দেখো, যখনই তোমরা যৌগ গঠন করবে তার আগে তোমাদের আয়ন সম্পর্কে জানতে হবে, যে আয়ন কাকে বলে, এই আয়ন সম্পর্কে জানতে হবে। তারপরে তোমরা চলে যাবে যৌগ গঠন। দেখো, আয়ন কাকে বলে তোমরা সকলেই জানো, যে ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, দুটো নাম তোমরা শুনেছো। যখন কোনো একটা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে, তখন সেই পরমাণুটি আয়নে পরিণত হয়। কি বলা হলো আরেকবার তোমরা নিজের থেকে বলো, যে যখন কোনো একটা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে, এর ফলে সেই পরমাণুটি আয়নে পরিণত হয়। যেমন এখান থেকে দেখো, যদি কোনো একটা পরমাণু ধরে নাও সোডিয়াম বলে একটা পরমাণু আছে, হ্যাঁ, এই পরমাণুটি যদি আমাদের একটি ইলেকট্রন যদি আমাদের বর্জন করে, কি করে, একটি ইলেকট্রন যদি বর্জন করে, তখন আমাদের উৎপন্ন হবে Na+। তাহলে এখানে আমরা সোডিয়ামের আয়ন কোনটা, আমাদের সোডিয়ামের আয়ন হলো Na+। কিভাবে তৈরি হয়েছে, একটি ইলেকট্রন বর্জন করার ফলে। তাহলে এটাকে আমাদের কি বলবো, এটাকে আয়ন। এরপরে এই আয়নটার একটা স্পেসিফিক নাম আছে, কি নাম, এটাকে বলা হয় ক্যাটায়ন। এটা কি বলা হয়, এটাকে ক্যাটায়ন। তাহলে একটু মুখস্থ রাখবে যে যদি কোনো একটা পরমাণু ইলেকট্রন বর্জন করতে পারে, এক বা একাধিক ইলেকট্রন, তখন যে অবস্থায় চলে যায় ওটাকে বলা হয় ক্যাটায়ন। কি বলা হয়, এটাকে ক্যাটায়ন। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে কোথায় উপস্থিত হয়েছে, Na+। তাহলে Na+টা হলো সোডিয়ামের কি একটা ক্যাটায়ন। যেমন চলে এসেছে আর একটা ক্যালসিয়াম কি করতে পারে, ক্যালসিয়াম দেখতে পারে দুটি ইলেকট্রন বর্জন করতে পারে। এর একটা টেন্ডেন্সি থাকে যে সে দুটি ইলেকট্রন বর্জন করতে পারবে। তাহলে যেটা উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, Ca2+। তাহলে এখান থেকে বলতে পারি যে ক্যালসিয়ামের ক্যাটায়ন কি হলো, Ca2+। তাহলে এটাকে বলা হয় আয়ন, একটা আমি ক্যাটায়ন, বুঝে গেল, ক্যাটায়নটা বুঝতে পারলে। আরেকটা एग्जांपल যেমন দিচ্ছি, যেমন ম্যাগনেসিয়াম আছে, হ্যালো, এই ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন কি করতে পারে, দুটি ইলেকট্রন বর্জন করতে পারে।
যদি দুটি ইলেকট্রন সে বর্জন করে তখন উৎপন্ন হবে Mg2+। তাহলে Mg2+ এখানে কি, এখানে ক্যাটায়ন। তাহলে বোঝা গেল ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন হলো যদি কোনো একটা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করতে পারে তখন সেটা তৈরি হয় কোথায়, ক্যাটায়ন। সেরকমই অ্যানায়ন একটা আছে, কোন একটি পরমাণু যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে অন্য কারো কাছ থেকে তখন তাকে বলবো কি, অ্যানায়ন। যেমন এক্সাম্পল, যেমন ধরল অক্সিজেন। অক্সিজেনের টেন্ডেন্সি রয়েছে, অর্থাৎ ওর প্রবণতা রয়েছে যে দুটি ইলেকট্রন গ্রহণ করা, দুটি ইলেকট্রন কি করা, গ্রহণ করা। যদি সে দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তখন কোথায় চলে যায়, যে O2- আয়ন। তাহলে এখানে ও মানে অক্সিজেন, অক্সিজেনের আয়ন কি O2-, তাহলে O2- এখানে কি, অ্যানায়ন। কি বলা হয়, অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কোনটা, যদি ইলেকট্রন বর্জন করে তখন তাকে বলা হয় ক্যাটায়ন, যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে কি বলা হয়, অ্যানায়ন। যেমন এটা বোঝা গেল, যেমন সোডিয়ামের ক্যাটায়ন হলো Na+, ক্যালসিয়ামের ক্যাটায়ন হলো Ca2+, ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন হলো Mg2+, অক্সিজেনের অ্যানায়ন হলো O2-। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন বোঝা গেল। যদি কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে কি বলা হয়, গ্রহণ করলে অ্যানায়ন, যদি ইলেকট্রন বর্জন করে তখন কি বলা হয়, ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন একটা আর একটা অ্যানায়ন। এরপরে তোমাদেরকে জানতে হবে যে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে। কিছু কিছু ক্যাটায়ন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কিছু কিছু অ্যানায়নও তোমাদের মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আয়ন কতগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। যেমন তোমরা জানো, যখন তুমি কারো নাম লিখবে, দেখবে যে রাম, যখন নামটা লিখবে তখন RAM, তখন প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে জানতে হবে, তবে তো তুমি রাম এই টার্মটা লিখতে পারবে। তোমাদেরই যখন নাম তোমরা লিখবে তখন প্রত্যেকটা এই অ্যালফাবেট তোমাদেরকে জানতে হবে, তবে তোমরা সেই নামটা স্পষ্টভাবে লিখতে পারবে। সেরকমই কোনো একটা তুমি যখন যৌগ গঠন করবে, সেই যৌগ গঠন করার সময় এই সকল ক্যাটায়ন বা অ্যানায়ন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা ক্যাটায়ন বা প্রত্যেকটা অ্যানায়ন মুখস্থ রাখতে হবে। প্রায় মেবি 30 থেকে 35টা ক্যাটায়ন বা অ্যানায়ন রয়েছে, বা যাকে বলা হয় আয়ন রয়েছে, যে আয়নগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। যদি সেগুলো মুখস্থ রাখতে পারো তারপরে তোমরা যে কোনো যৌগ তোমরা নিজের থেকে গঠন করতে পারো। কেমন? তাহলে চলো শুরু করা যাক। এরপর আমরা কতগুলো আয়ন তোমাদেরকে একটার পর একটা লিখিয়ে দিচ্ছি, যে আয়নগুলো তোমাদের কাজ কি, বোর্ড থেকে তোমাদের খাতায় লেখা আর প্রত্যেকটা আয়ন মুখস্থ করা। এরপরে তোমরা প্রত্যেকটা যৌগ লিখতে পারবে, কিন্তু আয়নগুলো ফার্স্ট কাজ আয়ন মুখস্থ করা। তাহলে ফার্স্ট কাজ তোমাদের কি, আয়ন মুখস্থ। যেমন এখান থেকে দেখো, এখানে লেখা আছে সোডিয়াম আয়ন। এই সোডিয়াম আয়নের সংকেত কি, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলো বিশেষ বিশেষ টার্ম, এই টার্মগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে, কোনো করার নেই। এটার কোনো অপশন নাই যে এটা আমি মুখস্থ রাখবো না। কীভাবে মুখস্থ রাখা যাবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন ABCD মুখস্থ রেখেছে, যেমন অ আ ক খ মুখস্থ রেখেছে, সেরকমই আয়নও তোমাদেরকে কতগুলো মুখস্থ রাখতে হবে। যেমন এখান থেকে দেখো লেখা আছে যে সোডিয়াম আয়ন। তাহলে সোডিয়াম আয়নের সংকেত কি, সোডিয়াম আয়নের সংকেত হলো, সোডিয়ামের সংকেত সকলেই জানি Na কে বলা হয় সোডিয়াম, এবং আয়ন যখন বলবে তখন Na+, এটা হয় Na+। বুঝা গেল? ম্যাগনেসিয়াম আয়ন, তাহলে ম্যাগনেসিয়ামের সংকেত সকলেই জানো Mg কে বলা হয় ম্যাগনেসিয়াম, এবং ম্যাগনেসিয়াম আয়ন কি আছে, Mg2+, আছে তো, Mg2+। ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়ামের সংকেত কি বলো, ক্যালসিয়ামের সংকেত হলো Ca, তাহলে ক্যালসিয়াম আয়ন যখন বলবে Ca2+, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন আর কি যে পটাশিয়াম আয়ন, পটাশিয়ামের সংকেত কি, K, তাহলে K কে বলা হয় কি, পটাশিয়াম। পটাশিয়াম আয়ন যখন বলবে তখন K+, এটা হলো পটাশিয়াম আয়ন। কেমন? এরপরে চলে আসি অ্যালুমিনিয়াম আয়ন। অ্যালুমিনিয়াম সংকেত কি, Al, কে বলা হয় অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আয়ন যখন বলবে Al3+, এটা হলো অ্যালুমিনিয়াম আয়নের সংকেত। লিথিয়াম আয়ন, লিথিয়ামকে কি দ্বারা ডিনোট করা হয়, Li পজিটিভ, সরি Li দ্বারা ডিনোট করা হয়। আয়ন যখন বলবে তখন কি আসবে, Li পজিটিভ, তাহলে এটার নাম কি, লিথিয়াম আয়ন। হাইড্রোজেন আয়ন, সকলেই জানি হাইড্রোজেনের সংকেত কি, H, তাহলে এটা হলো H, 1 নম্বর। আয়ন যখনই বলবে তখন মুখস্থ রাখবে যে হাইড্রোজেন আয়নের সংকেত হলো H+, হাইড্রোজেন আয়নের সংকেত কি, H+। এরপরে আছে দেখো হাইড্রাইড আয়ন, হাইড্রোজেন, এটা হলো হাইড্রাইড আয়ন। হাইড্রাইড যখনই বলবে তখন H-, এটা একটু মুখস্থ রাখতে হবে। কেমন? তাহলে এই সকল আয়নগুলো তোমাদের কাজ হলো মুখস্থ রাখা। আরেকবার বলো দেখি। প্রথম আছে দেখো সোডিয়াম আয়ন Na+, ম্যাগনেসিয়াম আয়ন Mg2+, ক্যালসিয়াম আয়ন Ca2+, পটাশিয়াম আয়ন K+, অ্যালুমিনিয়াম আয়ন Al3+, লিথিয়াম আয়ন Li+, হাইড্রোজেন আয়ন H+, হাইড্রাইড আয়ন H-। তাহলে এই সকল আয়নগুলো তোমাদের মুখস্থ। এরপর দেখো আরও কিছুগুলো আয়ন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন কি কি দেখো, ফার্স্ট আছে আমাদের
ক্লোরাইড আয়ন। কি আছে? ক্লোরাইড আয়ন। দেখো এখানে ক্লোরাইড যখন বলেছে তখন আমাদের ক্লোরিন আসবে। ক্লোরাইড মানে কি? ক্লোরিন। আর ক্লোরিনের কি থাকে? উপরে একটা মাইনাস থাকে, Cl মাইনাস। ক্লোরাইড আয়নের সংখ্যা কি? Cl মাইনাস, 1 নম্বর। ব্রোমাইড আয়ন, ব্রোমাইড মানে ব্রোমিন, তাহলে এখানে কি আসবে? Br মাইনাস, ব্রোমাইড আয়ন। ফ্লুরাইড আয়ন, ফ্লুরাইড মানে ফ্লুরিন, তাহলে কি আসবে বলো? F মাইনাস। চলে এসছে আয়োডাইড আয়ন, আয়োডাইড মানে কি? আয়োডিন, তাহলে কি আসবে আমাদের? আয়োডিন I মাইনাস। এরপর দেখো এখানে কি আছে, এটা তো একই রকম টাইপের, ক্লোরাইড, ব্রোমাইড, ফ্লুরাইড আর আয়োডাইড প্রায় একই টাইপ, একটা শ্রেণীভুক্ত মৌল। এরপরে চলে আসছে আমরা অক্সাইড আয়ন। অক্সাইড মানে কি? কোথা থেকে এসছে? অক্সিজেন। কোথা থেকে? অক্সিজেন, তাহলে O 1 নম্বর। তারপর অক্সিজেনের যোজ্যতা 2 হয়, তাই জন্য আমাদের 2 মাইনাস। অক্সাইড আয়নের সংকেত কি? O2 মাইনাস, অক্সাইড আয়ন O2 মাইনাস। হলো, চলে আসছে আমাদের। এরপর দেখো নাইট্রাইড আয়ন। নাইট্রাইড আয়ন মানে কোথা থেকে এসছে? নাইট্রোজেন থেকে এসছে। কোথা থেকে? নাইট্রোজেন। মানে নাইট্রোজেন কি? N, নাইট্রোজেনের যোজ্যতা কত হয়? 3, তাহলে N3 মাইনাস। বুঝে গেল? নাইট্রাইড আয়নের সংকেত কি? N3 মাইনাস। এজাইড আয়ন আছে। এজাইড আয়ন একটু মুখস্থ রাখবে। দেখো এটা কেমন আছে, N উপরে 3 মাইনাস আছে, তাহলে এজাইড আয়নের সংকেত হলো N নিচে 3, এটা হলো মাইনাস, এটা হলো এজাইড আয়ন। এরপর দেখো আমাদের আছে কি? পারক্সাইড আয়ন। পারক্সাইড আয়নের একটু সংকেতগুলো একটু মুখস্থ রাখতে হবে। কি আছে দেখো? O2 2 মাইনাস, এটা হলো আমাদের পারক্সাইড আয়ন। কি বলে দেখো, অক্সাইড আয়নের সংকেত হলো O উপরে 2 মাইনাস, আর পারক্সাইডের সংকেত কি হলো O2 উপরে 2 মাইনাস। মানে এখানে কিছু থাকবে না, এখানে 2 থাকবে, 1 নম্বর। নাইট্রাইড হলো N3 মাইনাস, এজাইড হলো N নিচে 3 উপরে একটা মাইনাস, তাহলে এটা এজাইড আয়ন। এই আয়নগুলো তোমাদেরকে কাজ মুখস্থ রাখা, কেমন? চলে আসছি আমরা এরপরে পরের টার্মে। দেখো ফেরাস আয়ন আর একটা ফেরিক আয়ন। এই ফেরাস আর ফেরিকের মধ্যে অনেক বেশি তোমাদের কনফিউজ হয়ে থাকে, কোনটা ফেরাস আয়ন আর কোনটা ফেরিক আয়ন। দেখো একটা তো থাকে তোমাদের ফেরাসের ক্ষেত্রে দুটো থাকে, একটা থাকে Fe2+, আর একটা থাকে Fe3+, দুটা আয়ন থাকে, এটা Fe2+ আর একটা Fe3+। এই আয়নগুলা তোমাদেরকে উচ্চারণের বেসিসে এটা কাজটা করতে হবে, কেমন? দেখো এটা কি? ফেরাস, একটু উচ্চারণ করো, ফেরাস আছে, মানে একটা টার্মটা অনেকটা বড় তোমাদের আছে উচ্চারণটা, ফেরাস। তাহলে যখনই তোমাদের এরকম বড় টার্ম আসবে, বড় একটা উচ্চারণটা যখন বড় হবে, তখন সেখানে ছোট টার্মটা থাকে। কি থাকে? ফেরাস যখন থাকবে তখন একটা বড় উচ্চারণটা বড় হচ্ছে, তার জন্য ওখানে কি আসবে? আমাদের এই ছোট টার্মটা। তাহলে এখানে কি আসবে? ফেরাসের ক্ষেত্রে বলো Fe2+, এটা হলো ফেরাস, 1 নম্বর। ফেরিক, উচ্চারণটা করো, ফেরিক, তাহলে একদম ছোট, ফেরিক, তাহলে ছোটর জন্য কি আসবে? বড় টার্মটা কি? Fe3+, তাহলে এখানে কি আসবে? আমাদের Fe3+। তাহলে উচ্চারণের উপর ডিপেন্ড করে কাজটা করতে হবে। যদি উচ্চারণটা অনেকটা বড় হয় তাহলে ছোটটা, উচ্চারণটা যদি ছোট হয় তাহলে বড় টার্ম, বাস, আর কিছু না। যেমন আছে এখানে দেখো কিউপ্রাস আর একটা কিউপ্রিক, উচ্চারণটা বলো, কিউপ্রাস আছে, তাহলে ওটা অনেকটা বড় টার্ম আসছে, তাহলে কি আসবে? আমাদের আয়নটা কি আসবে বলো? Cu একটা প্লাস, এটা হলো কিউপ্রাস, কি আছে? Cu+, 1 নম্বর। কিউপ্রিক ছোট টার্ম, তার জন্য কি আসবে? বড় টার্মটা আসবে, তাহলে কি আসবে বলো? Cu2+, একটা হলো কিউপ্রাস আর একটা হলো কিউপ্রিক। কিউপ্রাসের ক্ষেত্রে দেখা যায় Cu+ আছে, কিউপ্রিক ওটা ছোট টার্ম, তার জন্য বড়টা আসছে আমাদের Cu2+। হলো, এরপর দেখো আমাদের আছে হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোক্সাইডের সংকেত হলো OH, কি হয়? OH মাইনাস, এটাকে বলা হাইড্রোক্সাইড আয়ন, OH মাইনাস। হলো, জিঙ্ক আয়ন, জিঙ্কের সংকেত হয় আমাদের Zn, কি হয়? Zn। জিঙ্ক আয়ন যখন বলে তখন Zn2+। এরপরে চলে আসে আমাদের সালফাইড আয়ন। সালফাইড মানে কোথা থেকে? সালফার থেকে, তাহলে সালফাইডের সংকেত কি? S, 1 নম্বর। সালফাইড আয়ন তাহলে কি আসবে? S2-, সালফাইড আয়ন, 1 নম্বর। বুঝে গেল? ফসফাইড আয়ন, ফসফাইড মানে কোথা থেকে আসবে? ফসফরাস, তাহলে এখানে কি আসবে বলো? ফসফরাস, 1 নম্বর। এরপর দেখো ফসফরাসের যোজ্যতা কত? 3, তাহলে কি আসবে? 3-, তাহলে এটা কি? ফসফাইড আয়ন। এই আয়নগুলো তোমাদের কি করতে? মুখস্থ রাখতে হবে, কোনো করার নেই। তাহলে চলো আরেকবার একটু রিক্যাপ করে নিই। যেমন কি আছে দেখো, ফার্স্ট প্রথমে আছে ক্লোরাইড আয়ন Cl-, ব্রোমাইড আয়ন Br-, ফ্লুরাইড আয়ন F-, আয়োডাইড আয়ন I-, অক্সাইড আয়ন O2-, নাইট্রাইড আয়ন N3-, এজাইড আয়ন N3 উপরে মাইনাস, পারঅক্সাইড আয়ন N2-, হ্যালো। চলে আসছি এখানে দেখো ফেরাস আয়ন F2+, ফেরিক আয়ন F3+, কিউপ্রাস আয়ন Cu+, কিউপ্রিক আয়ন
Cu2+, হাইড্রোক্সাইড আয়ন OH মাইনাস, জিঙ্ক আয়ন Zn2+, সালফাইড আয়ন S2-, ফসফাইড আয়ন P3-। এটা এখানে একটু নোট করা তোমাদের উচিত। যেমন দেখো এখানে কি আছে, দেখো এখানে দেখো উচ্চারণ কি আছে, ড। যেখানে তোমাদের ড উচ্চারণটা থাকবে সেখানে অবস্থায় রাখতে হবে সেই পরমাণু যোজ্যতা যা হয় সেটা হয় তার আয়ন। মানে কেমন দেখো এখানে কি আছে, দেখো ফসফাইড ড আছে, তাহলে সেই পরমাণুটা কি আছে, সরি এখানে আছে দেখো সালফাইড, তাহলে এখানে কি দেখবে সালফার 1 নম্বর। আর যখনই ড থাকবে তখন সালফারের যোজ্যতা কত 2, তাহলে এখানে কত আসবে 2-। ফসফাইড মানে ফসফরাস থাকবে, আর যখনই ড থাকবে তখন তার যোজ্যতা কত হয় 3, তাহলে কত আসবে এখানে 3-। যেমন এখান থেকে দেখো অক্সাইড, এখানে কি আছে ড, তাহলে ড মানে অক্সিজেন 1 নম্বর, অক্সাইড মানে অক্সিজেন, আর ড যখন আসবে অক্সিজেনের যোজ্যতা কত 2, তাহলে কত আসবে 2-। নাইট্রাইড, দেখো এখানে কি আছে ড আছে, তাহলে কি আছে নাইট্রাইজেন মানে নাইট্রোজেন, আর নাইট্রোজেনের যোজ্যতা কত 3, তাহলে কত আসবে 3-। এরপর আরো কতগুলো আয়ন তোমাদেরকে লিখতে হবে। যেমন কি দেখো, যেমন এখানে আছে আমাদের সালফেট, কি আছে সালফেট, তাহলে সালফেট দেখো এখানে ড নাই, এখানে কি আছে ট, সালফেট ট, তাহলে ট যখন থাকবে তখন তার যৌগটা সম্পূর্ণ আলাদা হয়। যেমন আগেরটাতে যখন ড ছিল তখন যৌগটা আলাদা ছিল, এখানে সালফেট আছে তাহলে যৌগটা তোমাদের সম্পূর্ণ আলাদা হবে। কি হবে দেখো সালফেট যখন আসবে তখন SO4 2-, এটা হলো সালফেট, কি SO4 2-, এক সালফেট। এরপর কি আছে দেখো সালফাইড, ভালো করে উচ্চারণ করো, এটা সালফেট এটা সালফাইড। সালফাইড যখন থাকবে তখন কি আছে তোমার অনেকটা বড় উচ্চারণ সালফাইড, তাহলে কি আসবে আমাদের এইভাবে আসবে SO3 2-, এটা হলো কি সালফাইড। কি এটা বলো সালফাইড। দেখো সালফেট উচ্চারণটা খুবই ছোট সালফেট, তাহলে টার্মটা বড় SO4। সালফাইড উচ্চারণটা অনেকটা বড়, তাহলে কি হবে টার্মটা খুব ছোট 3, বুঝে গেল। তাহলে যখনই উচ্চারণটা বড় থাকবে তখন টার্মটা ছোট হবে, উচ্চারণটা যদি ছোট থাকে তাহলে টার্মটা বড় আসবে, কেমন। এরপর দেখো কি আছে ফসফেট, তাহলে ফসফেটের সঙ্গে কি হবে PO4 3-, এটা হলো ফসফেট, কি ফসফেট। ফসফাইড দেখো উচ্চারণটা দেখো ফসফাইড অনেকটা বড় আছে, তাহলে কি ছোট টার্ম আসবে, তাহলে কি আসবে PO3 3-, এটা কি ফসফাইড। দেখো অনেকটা বড় তাহলে কি হলো ছোট, অনেকটা ছোট তাহলে বড়, বুঝে গেল। এখান থেকে গিয়েছে দেখো এখানে উচ্চারণটা দেখো কি বাই, আগেটাতে বাই আছে, যখনই তোমাদের বাই থাকবে তখন মাথায় রাখতে হবে সেখানে আগেটাতে আমাদের হাইড্রোজেন আসবে, কি আসবে হাইড্রোজেন। যেমন এখানে কি আছে দেখো সালফেট, সালফেট মানে এই সংকেতটা SO4 2-, তাহলে আর আগেটাতে বাই লেখা আছে, বাই মানে হাইড্রোজেন, তাহলে HSO4। এখানে কি যে 2-, তাহলে দুটো মাইনাস থেকে একটা মাইনাস কমে যাবে, তাহলে কি আসবে আমাদের শুধুমাত্র মাইনাস, তাহলে এখানে 2-, এখানে সিঙ্গেল 1 একটা মাইনাস, কেমন। এখানে কি আছে দেখো বাই, বাই মানে কি হাইড্রোজেন 1 নম্বর। ফসফাইড, ফসফাইড মানে কোনটা বলো, ফসফাইড মানে ফসফাইড সরি সালফাইড কোথায় আছে আমাদের এখানে আছে সালফাইড, তাহলে SO3 2-, তাহলে কি যাবে HSO3-, এটা কি বাই সালফাইড, কি বাই সালফাইড। চলো চলে এসো অন্যটাতে। যেমন এখানে কি আছে দেখো বাই ফসফেট, ফসফেটের সংকেত হলো এটা, বাই মানে আগে একটা হাইড্রোজেন উপস্থিত থাকবে, তাহলে কি আসবে বলো HPO4 3- আছে, তাহলে এখানে কি আসবে একটা মাইনাস কমে যাবে, তাহলে 2-, তাহলে কি আসবে HPO4 2-, এর সংকেত। এখানে কি আছে দেখো বাই ফসফাইড, তাহলে ফসফাইডের সংকেত কি ফসফাইড সংকেত PO3 3-, আগেটাতে বাই আছে তাহলে হাইড্রোজেন, তাহলে কি আসবে H, তারপরে PO3, এখানে 3- আছে তাহলে এখানে কি আসবে আমাদের 2-, তাহলে এইগুলো একটু মুখস্থ রাখতে হবে নিজের থেকে, কিছু নাই। যখনই বাই থাকবে আগেরটা হাইড্রোজেন আর কিছু না। সালফেট ছোট একটা টার্ম তাহলে বড়টা আসবে, সালফাইড অনেকটা বড় টার্ম তখন ছোটটা আসবে, ফসফেট খুব ছোট টার্ম বড়টা আসবে, ফসফাইড অনেকটা বড় টার্ম তাহলে ছোট টার্মটা আসবে। এটা একটু এইভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কেমন। যখনই উচ্চারণটা লাস্টে ট থাকবে তখন আমাদের আলাদা আসবে, হ্যাঁ আলাদা হয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটা ট আছে তাহলে বিরাট বড় বড় একটা যৌগ আমরা পাচ্ছি। এরপর চলে এসেছি আমরা 33 নম্বর, দেখো এখানে কি আছে কার্বনেট, কার্বনেটের সংকেত হলো আমাদের CO3 2-, এটা হলো কার্বনেট, কি CO3 2-, তাহলে এটা কি বাইকার্বনেটে কি আসবে নিশ্চয়ই আগেটাতে হাইড্রোজেন আসবে, তাহলে H
CO3 অনলি একটা মাইনাস আসবে, কেমন? এরপরে দেখো নাইট্রেট আর একটা নাইট্রাইট, নাইট্রেট ছোট টার্ম, নাইট্রেট তাহলে বড় মানটা আসবে, কি আসবে NO3 মাইনাস, এটা হলো কি নাইট্রেট, নাইট্রাইট অনেকটা বড়, তাহলে কি আসবে ছোট টার্মটা NO2 মাইনাস, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রেট ছোট, নাইট্রেট ছোট, তাহলে কি আসবে বড় টার্মটা। এরপরে কি আছে ক্রোমেট, ক্রোমেট কে সংকেত কি CrO4 শুধুমাত্র 2 মাইনাস, CrO4 2 মাইনাস, এটা কি ক্রোমেট। ডাইক্রোমেট, ডাই মানে দুটা, তাহলে কি আসবে Cr2O7 2 মাইনাস, এটা কি ডাইক্রোমেট। এই আয়নগুলো তোমাদের মুখস্থ রাখা হয়ে গেল, কেমন? এরপরে কি আছে দেখো ম্যাঙ্গানেট আর একটা হলো পারম্যাঙ্গানেট, তাহলে ম্যাঙ্গানেট যখন বলবে তখন MnO4 2 মাইনাস, এটা হলো ম্যাঙ্গানেট আয়ন। পারম্যাঙ্গানেট কি আসবে MnO4 শুধুমাত্র একটা মাইনাস, তাহলে যদি ম্যাঙ্গানেট বলে 2 মাইনাস, পারম্যাঙ্গানেট শুধুমাত্র মাইনাস। চলে আসি অ্যামোনিয়াম, অ্যামোনিয়ার সঙ্গে সকলেই জানা আছে NH3, অ্যামোনিয়াম যদি বলা হয় তখন কি আসবে NH4 প্লাস, অ্যামোনিয়াম। যা কিছু কাজ সমস্ত উচ্চারণের, আর কিছু না। তাহলে চলো আরেকবার আমরা রিভিশন করে নিই, যেমন কি প্রথমে দেখ সালফেট SO4 2 মাইনাস, সালফাইট SO3 2 মাইনাস, ফসফেট PO4 3 মাইনাস, ফসফাইট PO3 3 মাইনাস, বাইসালফেট HSO4 মাইনাস, বাইসালফাইট তাহলে HSO3 মাইনাস, কেমন? বাইফসফেট HPO4 2 মাইনাস, বাইফসফাইট HPO3 2 মাইনাস, কার্বনেট CO3 2 মাইনাস, বাইকার্বনেট HCO3 মাইনাস, নাইট্রেট NO3 মাইনাস, নাইট্রাইট NO2 মাইনাস, কার্বনেট CrO4 2 মাইনাস, বাই ডাইকার্বনেট Cr2O7 2 মাইনাস, ম্যাঙ্গানেট MnO4 2 মাইনাস, পারম্যাঙ্গানেট তাহলে MnO4 শুধুমাত্র মাইনাস, অ্যামোনিয়াম NH4 প্লাস। তাহলে এই যে তোমাদের 41টা আয়ন, এই আয়নগুলো তোমাদেরকে কি করতে হবে মুখস্থ রাখতে হবে, আর এই আয়নগুলো তোমরা ভালো করে খাতায় ভালো করে লেখো। এরপরে তোমাদের শুরু করতে চলেছি যৌগ সম্পর্কে, কি যৌগ কিভাবে গঠিত করব। যে কোনো যৌগ থাকবে, প্রত্যেকটা যৌগ নিজের থেকে গঠন করতে পারবে, কারণ তোমাদের আর সাহায্য নেওয়ার দরকার নেই। এই যদি 41টা আয়ন যদি মুখস্থ থাকে, যদি এগুলো মুখস্থ রাখতে পারো, তাহলে এরপরে যৌগ গঠন তোমরা নিজের থেকেই করতে পারবে, কেমন? এরপর চলে আসি আমরা যৌগ গঠন সম্পর্কে, যেটা তোমাদের ক্লাসের প্রথমেই বলা হয়েছিল যে আজ যৌগ গঠন আমরা পড়বই। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথমে দেখো আমাদের একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটা যেটা দেওয়া আছে, এই যৌগটা কিভাবে আমরা তার সংকেতটা লিখবো। হ্যালো, দেখো চলো শুরু করা যাক। প্রথমে দেখো আমাদের কি আছে, অ্যালুমিনিয়াম দেওয়া আছে, অক্সাইড। তাহলে আমাদের যৌগটার নাম কি অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়ামের দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড যখন আসে তখন ফার্স্ট টার্মটা ভাঙি করো। প্রথমে আছে অ্যালুমিনিয়াম, তারপর আছে অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়ামের সংকেত কি Al3+, অ্যালুমিনিয়াম আয়নের সংকেত কি Al3+, ওর জন্য লেখা আছে Al3+। অক্সাইড আয়নের সংকেত কি, অক্সাইড আয়নের সংকেত হলো O2-, এটা সকলেই জানি যে অ্যালুমিনিয়াম আয়নের সংকেত হলো Al3+, অক্সাইড আয়নের সংকেত হলো O2-। এতদূর বোঝা গেল সকলেই? ঠিক আছে, এরপর চলে আসে দেখো এই যে 2 দেওয়া আছে, এই 2টা চলে আসবে আমাদের এই অ্যালুমিনিয়ামের নিচটাতে, আর এই যে 3 এসছে, এই 3টা চলে আসবে আমাদের অক্সিজেনের নিচটাতে। তাহলে কি হবে যৌগটা দেখো তো, যে কম আসবে Al, অ্যালুমিনিয়াম 2টা এখানে, তাহলে Al2O এর পরে O এর দেখো O এর নিচটাতে কি আসবে 3, তাহলে Al2O3। তাহলে এটা হলো আমাদের সংকেতটা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এইটাকে বলা হয় ক্রিস ক্রস রুল, যেখানে কি আছে উপরেরটা নিচে চলে আসে আর এই উপরেরটা এর নিচে চলে আসে, তাহলে এটা ক্রিস ক্রস রুল, বুঝা গেল? নিচেরটা দেখো, এটা যে এরপর নিচেরটা দেখো কি আছে, দেখো সোডিয়াম অক্সাইড। সোডিয়ামের সংকেত কি, সোডিয়ামের সংকেত সকলেই জানি যে Na+, সোডিয়াম আয়ন, নট এখানে সোডিয়াম, সোডিয়াম আয়নের সংকেত কি Na+। অক্সাইড আয়নের সংকেত কি, এখনই বলা হলো অক্সাইড আয়নের সংকেত O2-। ক্রিস ক্রস রুল লাগাও, 2টা কোথায় চলে আসবে এর নিচে, 1টা কোথায় চলে আসবে এর নিচে, উৎপন্ন কি হবে বলো যে Na2O, বুঝা গেল? Na2O, এটার নাম কি সোডিয়াম অক্সাইড, বুঝা গেল? চলে আসছে এখানে সোডিয়াম কার্বনেট দিয়ে আছে,
সোডিয়াম কার্বনেট। সোডিয়ামের সংকেত বলো, সোডিয়ামের সংকেত হলো Na প্লাস। কার্বনেটের সংকেত কি? কার্বনেটের সংকেত হলো CO3 2 মাইনাস, এটার নাম কি? কার্বনেট আয়ন। তো এর ক্রিস ক্রস লাগাও, 1টা কোথায় চলে যাবে? এর নিচে, 2টা চলে আসবে কার নিচে? এর নিচে। কি আসবে বলো? Na2 Na2 CO3 CO3, 1টা এখানে লেখো আর না লেখো একই ব্যাপার, কোনো যায় আসে না। তাহলে Na2CO3 কার সংকেত? সোডিয়াম কার্বনেট। চলে আসি এরপরে অ্যালুমিনিয়াম সালফেট। তোমরা বলো এরপরে অ্যালুমিনিয়ামের সংকেত কি? অ্যালুমিনিয়ামের সংকেত হলো Al3+, অ্যালুমিনিয়ামের সংকেত, বুঝা গেল? সালফেট, সালফেটের সংকেত কি? দেখো এখানে কি আছে? ট আছে। তাহলে ট যখনই থাকবে তখন বড় টার্মটা আসবে। তাহলে কি সালফেটের সংকেত কি বলো? SO4 2 মাইনাস, সালফেট আয়ন। এটা লেখা আছে তো, খাতা পাল্টাও, খাতা পাল্টাই দেখো যে সালফেট আয়নের সংকেত হলো, দেখো এটা আছে তো SO4 2 মাইনাস। এই আয়নগুলো মুখস্থ রাখতে হবে। যদি আয়নগুলো মুখস্থ রাখতে পারো তাহলে এই যৌগ গঠন কিছুই নেই। এরপর কি করবো? ক্রিস ক্রস রুল। 2টা কোথায় এসে যাবে? এর নিচে। 3টা কোথায় চলে যাবে? এর নিচে পুরোটার। কি উৎপন্ন হবে? দেখো উৎপন্ন হবে Al2 SO4, 3টা চলে যাবে এর নিচে, তাহলে পুরাটার নিচে এসে যাবে, ওই জন্য কি আসবে? হোল 3। তাহলে সংকেতটা কি আছে? Al2 SO4 হোল 3, এটার নাম কি? অ্যালুমিনিয়াম সালফেট। বুঝা গেল? চলে আসি এরপরে এই কোশ্চেনটা নিজেরা করো যে ক্যালসিয়াম কার্বনেট সংকেত কি? দেখো ক্যালসিয়ামের সংকেত কি? ক্যালসিয়ামের সংকেত কি? Ca2+, এটা হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম আয়ন। বুঝা গেল? কার্বনেট, কার্বনেটের আয়নের সংকেত কি বলো? কার্বনেট হলো CO3 2 মাইনাস, এটার নাম কি? কার্বনেট। আর এটা হলো ক্যালসিয়াম, ওদিকটা হলো কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এরপরে বলো, দেখো এখানেও 2 এখানেও 2 আছে, তাহলে এই 2 কাটে দাও, আর কিছু করার দরকার নেই, সমান আছে, কাটে দাও। তাহলে কি আসবে এখানে? Ca বলো CaCO3, CaCO3, এটা নাম কি? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। আর মুখস্থ করার দরকার নেই যে ক্যালসিয়াম কার্বনেট সংকেত হলো CaCO3, কোনো মুখস্থ করার দরকারই নেই, যাকে বলো প্রয়োজনই নেই, একেবারে নিচে থেকে করো যে ক্যালসিয়াম কার্বনেট। পটাশিয়াম নাইট্রেট সংকেত গেলা তোমরা বলতে শুরু করো। পটাশিয়াম, পটাশিয়ামের সংকেত কি? K+। নাইট্রেট ছোট, নাইট্রেট, তাহলে যৌগটা কি আসবে? বড়টা আসবে। তাহলে কি আসবে? NO3 মাইনাস, নাইট্রেট আছে, পটাশিয়াম নাইট্রেট। এখানে দেখো প্লাস মাইনাস বিয়োগ, তাহলে বাঁচবে কি? KNO3। বুঝা গেল? চলে আসি আমরা, দেখো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম আর সালফেট, মানে এখানে অ্যামোনিয়াম আছে আর একটা সালফেট আছে। অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ামের সংকেত কি? NH4+, অ্যামোনিয়াম। সালফেট, সালফেটের সংকেত কি? SO4 2 মাইনাস, সালফেট, অ্যামোনিয়াম সালফেট। এরপরে কি করবো? কাটাতে যাবে না, কারণ এখানে একটা আছে, এখানে 2টা আছে। তাহলে কি করবো? এই 2টা কোথায় চলে আসবে? নিচে। 1টা কোথায় এসে যাবে? এর কাছে। 1টা কোথায় এসে যাবে? এর নিচে। কি আসবে বলো? NH4 হোল 2, হোল 2 এসে যাবে। তারপরে কি? SO4 বুঝা গেল? অ্যামোনিয়াম সালফেট। কোনো মুখস্থ করার দরকার আছে কি? জাস্ট আয়নগুলো মুখস্থ করো, যৌগগুলো নিজের থেকে করতে পারবে, যৌগগুলো নিজের থেকে করতে পারবে। কেমন? চলে আসি আমরা এটা পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়ামের সংকেত কি বলো? পটাশিয়ামের সংকেত হলো K+, 1 নম্বর। ডাইক্রোমেট, ডাইক্রোমেটের সংকেত কি? ক্রোমেটের সংকেত হলো CrO4 2 মাইনাস। ডাইক্রোমেটের সংকেত কি ছিল? Cr2O7 2 মাইনাস ছিল। এরপরে কি করবে? 1টা এখানে, 2টা এইখানে, তাহলে কি হবে বলো? K2Cr2O7। দেখো K2Cr2O7, বোঝা গেল? তাহলে পারবে তো করতে, ইজি ইজি আছে। শুধুমাত্র ক্রিস ক্রস রুল, এটা ওইদিকে নিয়ে এসো, ওটা ওইদিকে নিয়ে আসো, আর আয়নটা মুখস্থ করো, আর কিছু ব্যাপার নেই। তাহলে এই সকল যোগগুলো এরপরে দেখো তোমরা নিজেরা গঠন করতে পারবে। আরো কতগুলো দিই? 8 নম্বর হলো 9 নম্বর যোগ। 9 নম্বর হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম বাইকার্বনেট। কি? বাইকার্বনেট, বলো দেখি ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত। আগে বলো ক্যালসিয়ামের সংকেত কি? Ca2+। বাইকার্বনেটের সংকেত কি? HCO3 মাইনাস। এরপরে কি আসবে? 2টা সিম্পল এখানে আসবে, 1টা সিম্পল এখানে চলে আসবে, তাহলে CaHCO3 হোল 2।
হ্যালো সিম্পল তো এরপর চলে এসেছি 10 নম্বর। যদি বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড, বলো হাইড্রোজেন পারঅক্সাইড কিভাবে করব? হাইড্রোজেন সংখ্যা সকলেই জানি যে H প্লাস হাইড্রোজেন আয়ন, পারঅক্সাইডের সংকেত কি O2 2 মাইনাস ছিল এটা পারঅক্সাইডের সংকেত, তাহলে কি আসবে বলো 2টা চলে আসবে এইখানে, 1টা চলে আসবে এইখানে, তাহলে কি আসবে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। বুঝে গেল? তাহলে এই সকল যৌগ এরপরে তোমরা আশা করি নিজে থেকে বানাতে পারবে। যে কোনো যৌগ দেওয়া থাকবে সেই যৌগটা গঠন করার সময় ফার্স্ট তোমাদের কাজ আয়নগুলো লেখা, তারপরে তোমাদের কাজ হলো ক্রিস ক্রস রুল করা। আর যখনই ক্রিস ক্রস রুল করবে তখনই তোমাদের নিজের থেকে যৌগ লিখতে পারবে, আর মুখস্থ করার কোনো দরকার নেই। তোমাদের কাজ হলো এটাই যে এরপর তোমাদের প্রত্যেকটা আয়ন ধরে ধরে মুখস্থ করা, যে প্রত্যেকটা আয়ন যেমন স্পষ্ট ক্লিয়ারলি যাতে মুখস্থ হয়। যেমন সালফেট আর সালফাইডের সংকেত কি, ফসফাইডের সংকেত কি, সালফেট বাইসালফেটের সংকেত কি, কার্বনেট বাইকার্বনেটের সংকেত কি, অক্সাইড সালফাইড, এই সকল জিনিসগুলো যাতে ভালোভাবে মাথার মধ্যে থাকে। এর ফলে তোমরা যে কোনো যৌগ বলুক না কেন প্রত্যেকটা যৌগ তোমরা নিজে থেকে লিখতে পেরে যাবে। কেমন? তাহলে আজ তোমাদের এত দূরেই আজকের ক্লাসটা। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা টপিকের মধ্যে দিয়ে। কেমন? তাহলে অল দ্য ভেরি বেস্ট আজকের মতো।